সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো মানুষের ঢল। সকাল থেকেই আসছে মিছিল, গণজমায়েত ৩টায়। ফিলিস্তিনের প্রতি সংহতিতে জানাতে গণজমায়েতে অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ। গাজায় আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ। আন্তর্জাতিক সংস্থাগুলোকে এখনই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান। সরকারি চাকরিতে পদ খালি 2.25 লাখ। আগামী মাস থেকেই ধাপে ধাপে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। বর্ষবরণের আয়োজনে পাহাড়িদের বিজু উৎসবে সম্প্রীতির ডাক। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান। স্বাগত। বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ-তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে মার্চ ফর গাজা ফিলিস্তিনের প্রতি সংহতিতে লাখো মানুষের ঢল নেমেছে। বিকেল ৩টায় গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই আসছে ছোট বড় মিছিল। হাতে বাংলাদেশ ফিলিস্তিনের পতাকা ও স্লোগান সংবলিত প্ল্যাকার্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন। গণজমায়েতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। ফিলিস্তিনের যে বর্তমান যে করুণ বিভীষিকাময় অবস্থা, প্রত্যেকটা মানবতাবাদী মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা ইসরায়েলকে বোঝাতে চাই এবং জাতিসংঘকে বোঝাতে চাই যে আমরা মুসলমানদের পক্ষে আছি এবং ওই নির্মম নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ একটা পদক্ষেপ নেব। আমরা এই জন্য আমাদের জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছি। বেলা 11টার দিকে বাইতুল মোকাররম ও বাংলা মোটর থেকে মিছিল নিয়ে রওনা হয় জামাতে ইসলামী। এ সময় তাদের হাতে ছিল বাংলাদেশ ফিলিস্তিনের পতাকা। বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগানও দেন তারা। আমাদের এই লং মার্চ মানবতার ক্রন্দনে আকাশ বাতাস ভারী হচ্ছে। সেই ফিলিস্তিনের নারী, শিশু, অসহায় মজলুমদের পক্ষে, প্যালেস্টাইনি জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি প্রকাশের এই সমাবেশ। অনতিবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করার জন্য সারা মুসলিম বিশ্ব এবং নন মুসলিম বিশ্ব সবাইকে এক হইতে হবে। নেতানিয়াহুকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র অধিকাংশ রাষ্ট্রগুলো সমর্থন করেছে, এটা কার্যকর করতে হবে। গণজমায়েতে থাকছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়াও খেলোয়াড় সহ নানা শ্রেণী পেশার মানুষ যোগ দিচ্ছেন। গণজমায়েতের মূল আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক। বক্তব্য রাখবেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজাহারি, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ সহ অনেকে। প্রতিবাদের আওয়াজ সবার কানে পৌঁছাতে উদ্যান জুড়ে লাগানো হয়েছে অসংখ্য মাইক। বিশেষ কারণে টিএসসির মেট্রো রেল স্টেশন বন্ধ রাখা হয়েছে। তবে সব পরীক্ষার্থীর জন্য রাস্তা থাকছে বিশেষভাবে উন্মুক্ত। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বাইতুল মোকাররমের সামনে থেকে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, বিভিন্ন ইসলামিক স্কলার্সরা সেখানে আজকে রয়েছেন, কারা কারা উল্লেখযোগ্য রয়েছেন? আর জোহরের নামাজের পরে তো সোহরাওয়ার্দী অভিমুখে যাত্রা শুরু করার কথা ছিল, এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা? জোহরের নামাজকে কেন্দ্র করেই কিন্তু মুসল্লিরা একদিকে যেমন জড়ো হচ্ছিল, অন্যদিকে সাধারণ জনতা বা সাধারণ মানুষ যারা আসলে শান্তিপ্রিয় মুক্তিকামী, ফিলিস্তিনকে স্বাধীন করার পক্ষে, গাজাবাসীর শান্তির নেমে আসুক সেই বার্তা নিয়ে মার্চ ফর গাজায় যোগ দিতে চেয়েছিলেন, তারা কিন্তু সকাল থেকেই জড়া হচ্ছিল বাইতুল মোকাররমকে কেন্দ্র করে। জোহরের নামাজ শেষে সবাই দল মত নির্বিশেষে একসাথে কিন্তু মার্চ ফর গাজা যে কর্মসূচি, সেই কর্মসূচির পদযাত্রায় অংশগ্রহণ করে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে একটা বড় অংশ ইতিমধ্যে রওনা হয়ে গেছে। আরও কিন্তু যারা এখন পর্যন্ত এসে পৌঁছচ্ছেন
বা এখনও বের হতে পারেনি, বাইতুল মোকাররমের ভেতরে কিছু অংশ রয়ে গেছে, তারা কিন্তু বাইতুল মোকাররম থেকে বের হয়ে সরওয়ার্দী উদ্যানের দিকে ক্রমেই যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি এখানে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক দল তারা অংশগ্রহণ নিয়ে নয়, প্রত্যেকের হাতেই বা একজন সাধারণ মানুষ হিসেবে তারা অংশগ্রহণ করছেন, একজন শান্তিকামী মানুষ হিসেবে তারা অংশগ্রহণ করছেন, একজন মুসলিম আর একজন মুসলিম ভাইয়ের পক্ষে অবস্থান নিচ্ছেন তারা, এমনটাই জানাচ্ছিলেন। তাদের হাতে বাংলাদেশের পতাকা অথবা ফিলিস্তিনের পতাকা নিয়ে তারা অবস্থান নিচ্ছেন। এখানে আলাদা করে কোনো দল বা কোনো সংগঠনের যে ব্যানার আমরা বিভিন্ন দেখে থাকি আমরা বিভিন্ন সমাবেশগুলোতে, পদযাত্রায়, সেরকমটা কিন্তু এখানে দেখছি না। তবে আমরা জেনেছি এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত আছেন। তারা এই আন্দোলন বা বিক্ষোভের সাথে, এই মিছিলের সাথে একত্রিত হয়ে তাদের সাথে সংহতি পোষণ করে এখানে জড়ো হয়েছেন এবং তারা একই সাথে তারা এই পদযাত্রা করতে চান। সরওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী আল আমিন, আমরা এখন তার কাছ থেকে জেনে নেব সরওয়ার্দী উদ্যানের কি পরিস্থিতি। আল আমিন, আপনি শুনতে পাচ্ছেন সরওয়ার্দী উদ্যানের এখন কি অবস্থা? আলামিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আলামিন, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন? বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন থেকে এখানে এখন যোগ দিচ্ছেন, ক্রিকেটার, অভিনয় শিল্পী থেকে শুরু করে নানা শ্রেণীর পেশার মানুষ আসছেন। এদের মধ্যে কি ধরনের বার্তা আপনি দেখতে পাচ্ছেন? আজকের কর্মসূচি থেকে কি ধরনের বার্তা আসতে পারে? আলামিন, সম্ভবত আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও যাচ্ছি বাইতুল মোকাররমে আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূরের কাছে। আনোয়ার সাদাত নূর, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, বিভিন্ন যে আলেম ওলামারা আজকে এখানে অংশ নিচ্ছেন, তারা এই মার্চ ফর গাজা নিয়ে কি বলছেন? তাদের বার্তাটি কিন্তু স্পষ্ট। আমরা অনেকের কাছেই কিন্তু জানতে চেয়েছিলাম। আমরা এখানে যেমন বয়স্ক মানুষকে দেখছি, কিন্তু আমরা কিশোর তরুণদেরকেও দেখছি ঠিক সমান হারে। আমাদের প্রত্যেকের কাছে কিন্তু জানতে চাওয়া ছিল যে আসলে তারা এখানে কেন অংশ নিয়েছেন। প্রত্যেকের কথাই কিন্তু স্পষ্ট যে তারা গাজার ওপরে যে নির্যাতন হচ্ছে, ফিলিস্তিনবাসীর দীর্ঘদিন ধরে যে নিপীড়নের শিকার হচ্ছে, সেটি থেকে তারা আসলে মুক্তি চান। তারা চায় যে ফিলিস্তিন স্বাধীন হোক এবং এই যে ফিলিস্তিন স্বাধীন হোক, আরেকটি মুসলিম ভাইয়ের ভেতরে তাদের শান্তি আসুক, এটি বিশ্ববাসীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু তারা এই মার্চ ফর গাজায় অংশ নিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে। তারা চাইছেন যে পুরো বাংলাদেশ যেন একতাবদ্ধ হয়, সেটি যেন প্রমাণ করা সম্ভব হয় যে বাংলাদেশের মুসলিমরা গাজার বা ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে আছেন এবং বিশ্ববাসী যেন দেখতে পায় যে বাংলাদেশের মুসলিমরা গাজার পক্ষে বা ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে তারা অংশ নিয়েছেন। এর মধ্য দিয়ে তারা ওআইসির দৃষ্টি আকর্ষণ করতে চান, জাতিসংঘকে তারা বার্তা দিতে চান যে জাতিসংঘ যে অবহেলা এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ক্ষেত্রে দেখাচ্ছেন, সেই জায়গাটাতে যে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ডিপ্লোমেসি যে সেটাকে সমর্থন করে না, তারা কিন্তু সেটা তাদের বক্তব্যে, তাদের মন্তব্যে কিন্তু সেই কথা বারবারই প্রকাশ করছেন। তারা বলছেন যে ওআইসি যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিল, তারা সেই উদ্দেশ্য সফল করতে ব্যর্থ হচ্ছে। এই ওআইসি যদি মুসলিম উম্মাহ, মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়, তারা আহ্বান জানাচ্ছেন, তারা দাবি জানাচ্ছেন যে এই ওআইসির কমিটি ভেঙে দিয়ে নতুন করে ইসলামিক রাষ্ট্রগুলোকে নিয়ে বা মুসলিম বিশ্বগুলোকে নিয়ে যেন ইসলামের স্বার্থ রক্ষা করতে সক্ষম হয়, সেরকম ওআইসি গঠন করতে তারা কিন্তু একই সাথে অভিযোগ জানাচ্ছে যে এই যে ইসরায়েল, আমেরিকা, এই রাষ্ট্রগুলোর ষড়যন্ত্র বা তাদের মদদে কিন্তু বিভিন্ন সময় ইসলামী দেশগুলোই ঘুরে ফিরে বারবার এই যে নির্যাতন বা যুদ্ধ বিগ্রহের শিকার হয়। তারা বিভিন্ন দেশের কথাও কিন্তু সেখানে তুলে ধরছেন যে আফগানিস্তান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ইরান, ইরাক,
তারাও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে বা শিকার হয়ে তারাও কিন্তু এই ধরনের যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে গেছে এবং তাদেরকেও এরকম দীর্ঘ সময় গৃহযুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়েছে, যার ফলশ্রুতিতে তারাও কিন্তু ইসলামিক দেশ হিসেবে যেমন একটা সময় স্বয়ংসম্পূর্ণ বা মাথা তুলে দাঁড়াবার শক্তি ছিল, তারা কিন্তু সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। এই সরিয়ে নেওয়ার বা সরিয়ে দেওয়ার কৌশলটাকে একটি কূটকৌশল বলছেন যে পশ্চিমা বিশ্ব আসলে চান না মুসলিম বিশ্ব কখনোই মাথা তুলে দাঁড়াক, তাদের মধ্যে একতাবদ্ধ হোক, তারা পুরো পৃথিবীতে তাদের নিজেদের যে স্বকীয়তা সেটা মেলে ধরতে সক্ষম হোক। এই অভিযোগ তুলে তারা বলছেন যে মুসলিম বিশ্ব, মুসলিম দেশ বা রাষ্ট্রনায়ক শাসক যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছেন। যেন তারা বলছেন যে ইসলাম বলে থাকে যে পুরো মুসলিম ঐক্য একটি শরীরের মতো, যে শরীরের একটি অংশে ব্যথা লাগলে পুরো শরীর যেমন ব্যথিত হয়, ব্যথায় কেঁপে ওঠে, ঠিক সেভাবে তারা কিন্তু বোঝাতে যাচ্ছেন যে পুরো মুসলিম উম্মাহ, মুসলিম দেশগুলো, পুরো সারা বিশ্বের মুসলমানরা একটি ঐক্য। একটি দেশের বা একটি জাতিগোষ্ঠীর মুসলমানদের উপরে হামলা, আক্রমণ বা তারা ভালো না থাকার মধ্য দিয়ে কিন্তু পুরো মুসলিম বিশ্বই কোনোভাবেই আর ভালো থাকতে পারে না। সেই জায়গা থেকে তারা কিন্তু বলছেন যে এটা ইসলামে। আজকে মানুষ সোচ্চার হয়েছে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে, ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে। ইসরায়েলের যে বর্বর হামলা এবং গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেটি যাতে খুব দ্রুতই আসলে বন্ধ করা হয়, এর জন্য জাতিসংঘের প্রতিও আহ্বান জানাচ্ছে সারা বিশ্বব্যাপী মানুষ। আমরা দেখেছি যে সারা বিশ্ব জুড়ে ইয়েমেন, লিবিয়া, পাকিস্তানেও এই ধরনের মার্চ ফর গাজা কর্মসূচি বা তারা সোচ্চার হয়ে উঠেছে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাতে। এই মুহূর্তে আপনি যাদেরকে দেখেছেন, তরুণ সমাজ কি বলছে এই বিষয়ে? আর আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে নিজেদের অবস্থান থেকে ক্রিকেটাররাও এখানে অংশ নিয়েছেন। জানবো আপনার কাছ থেকে আরো অনেক তথ্য, তবে আপনি আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমরা যাচ্ছি পরের সংবাদে, কিছুক্ষণ পরে আমরা আবারও যোগ দেব আপনার সঙ্গে। সরকারি নানা দপ্তরে 4,73,000-এর মতো পদ খালি থাকলেও পূরণে কার্যকর কোনো উদ্যোগ নেই। এই অবস্থায় নবম থেকে 12তম গ্রেড পর্যন্ত 1,72,000 শূন্য পদের তথ্য নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অগ্রাধিকার ভিত্তিতে এসব পদে দ্রুত নিয়োগ দিতে সরকারি দপ্তরগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আগামী মাস থেকেই ধাপে ধাপে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। সরকারি চাকরিতে নিয়োগের দীর্ঘসূত্রিতায় প্রার্থীদের ভোগান্তি দীর্ঘদিনের। যে কোনো চাকরির নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সময় লাগে 2 থেকে 3 বছর। একটা বিসিএস পিরিয়ড কমপ্লিট করার জন্য প্রায় 3 বছর আমাদের অপেক্ষা করতে হয়। যতগুলো ব্যারিয়ার আছে সবগুলো রিকভার করে যেন খুব দ্রুত এই চাকরি পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে গত 1 দশক ধরে দেশে বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখের মধ্যে, অথচ সরকারি দপ্তরগুলোতে পদ খালি 4,73,000-এর মতো। এসব শূন্য পদে নিয়োগের জন্য নেই কার্যকর উদ্যোগ। এ অবস্থায় সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদের তথ্য চেয়ে মার্চে চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন পর্যন্ত নবম থেকে 12তম গ্রেডে 1,72,000 শূন্য পদের তথ্য এসেছে। ধাপে ধাপে এসব পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। সবাইকে চিঠি দিয়েছি, টাইমলাইন দিয়েছি, এর মধ্যে আমরা পুরো শূন্য পদের অ্যাকচুয়াল ফিগারটা পেয়ে যাব। অ্যাকচুয়াল ফিগারটা পাওয়ার পরে জনগণের যে চাহিদা সেই হিসেবে সরকার একটা বড় অংশ নিয়োগে যাচ্ছে এবং অলরেডি পিএসসি ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ চালু রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পর্যায়ক্রমে সার্কুলার হতে থাকবে এবং যারা অ্যাপ্লিক্যান্ট তারা আবেদন করতে থাকবে। যেই ক্ষেত্রে যেই সেকশনে বা যেই সেক্টরে নিয়োগ দেওয়া হবে সেটা খুব সবাই মিলে সেখানে নজরদারি করে সুচারুরূপে সেই কাজটা সম্পন্ন করা। এদিকে একটি বিসিএস 1 বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। এটি দ্রুত বাস্তবায়নের আহ্বান চাকরি প্রার্থীদের। বেকারত্ব দূর করতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে, সেই সঙ্গে বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর তরুণদের দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার আহ্বান গবেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আবারও মার্চ ফর গাজার কর্মসূচি নিয়ে জানতে আমরা যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূরের সাথে। আনোয়ার সাদাত নূর, আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি এবং আসুনা ফাউন্ডেশনের চেয়ারম্যানও বক্তব্য রাখবেন বলে আমরা শুনতে পেয়েছি। এই মুহূর্তে আপনি একটু জানাবেন, মার্চ ফর গাজা কর্মসূচিতে তো আজকে 5টি রুট নির্ধারণ করা হয়েছে। আপনি যেখানে রয়েছেন সেখানে সমাবেশের চিত্র আপনি কেমন দেখছেন, আর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই এই মানে পদযাত্রায় বা এই কর্মসূচিতে অংশ নিয়েছে। তারা কিন্তু বারবার স্লোগানের মধ্য দিয়ে, তাদের বক্তব্য মন্তব্যের মধ্য দিয়ে সে কথাই বলছে যে জনস্রোত মিছিল আসছে, সেই আশাটা কিন্তু বন্ধ হয়নি। এই পুরো বাইতুল মোকাররমকে কেন্দ্র করে চারিপাশে কিন্তু রাস্তাগুলো বেশ কিছুক্ষণ ধরেই যান চলাচল বন্ধ করে ব্লক করে রাখা হয়েছে। কেননা এই যত মিছিল রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসছে তারা কিন্তু বাইতুল মোকাররমে এসে হয় জড়ো হয়েছিল, তারপরে একসাথে পদযাত্রায় অংশ নিচ্ছে, নতুবা তারা বাইতুল মোকাররম হয়ে মানে বাইতুল মোকাররমের সামনে দিয়েই পদযাত্রা নিয়ে সোহরাওয়ার্দীর দিকে যাচ্ছেন। ফলে কিন্তু বাইতুল মোকাররমকে কেন্দ্র করে মুসল্লিদের বা সাধারণ জনগণের বা বিক্ষোভকারীদের যে ভিড় সেটি কিন্তু চলমান। আমরা এখনো দেখছি বাইতুল মোকাররমের উত্তর গেটের পাশের রাস্তা ধরে রাজধানীর মতিঝিল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল এসে বাইতুল মোকাররমের মুসল্লিদের সাথে একত্রতা পোষণ করে যাচ্ছে। সেখানে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে দেখছি যে সেটি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং তার সাথে তার নেতা কর্মী সমর্থকরাও আছেন। তারা আনুষ্ঠানিকভাবে বিপুল সংখ্যক তাদের নেতাকর্মী সমর্থকদেরকে সাথে নিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এবং তার সাথে অনেক কিছু মানে অনেক স্লোগান খচিত প্লাকার্ড হাতেও তাদের সাথে দেখা যাচ্ছে, যেখানে ফিলিস্তিনের মুক্তি দাবি করছেন, যেখানে গাজাবাসীর প্রতি শান্তি কামনা করছেন। এছাড়াও তারা বলছেন যে ফিলিস্তিনকে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে তারা দেখতে চান। তা তাদের যে রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তাদের সাথে কিন্তু আমরা কোনো ব্যানার দেখছি না, যদিও বা তাদের নেতাকর্মীরা তারা একত্রিত হয়েই এই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং তারা মিছিলের সাথে সাথে যাচ্ছেন। আমরা আগেই জেনেছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির নেতাকর্মীরা এই বাইতুল মোকাররম এলাকা থেকেই তারা সম্মিলিতভাবে পদযাত্রা বের করবে যে মার্চ ফর গাজা এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য, এবং তারা সোহরাওয়ার্দীতে যাবেন। সেই পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা অংশ নিয়ে যাচ্ছেন। শুধু রাজনৈতিক কর্মী না, কিন্তু এখানে বলে রাখি যে বিভিন্ন সামাজিক সংগঠনও কিন্তু অংশ নিয়েছে। সামাজিক সংগঠনের সদস্য কিংবা কর্মকর্তা নেতারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন। সাধারণ মানুষ যারা বিভিন্ন পেশাজীবী বলা যায় তারাও কিন্তু এই সময়টাকে উপলক্ষ করেই তারা দিনের কাজ শেষ করে কিংবা মধ্যবিরতি নিয়ে জোহরের নামাজ শেষে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। অনেকেই পদযাত্রায় অংশ নিয়েছেন যে তারা বাইতুল মোকাররম থেকে তারা সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত যাবেন, তাদের সাথে সংহতি প্রকাশ করতে বা একাত্মতা প্রকাশ করতে তারা এই মধ্যবর্তী সময়ের জন্য অংশ নিয়েছেন। কেননা সাধারণ মানুষ বলছেন যে ফিলিস্তিনিতে যে বর্বরতা দেখানো হচ্ছে আসলে সেটি মেনে নেওয়ার মতো নয়। তাদের বাংলাদেশে বসে আসলে কিছু করার না থাকলেও তারা সংহতি প্রকাশ করে তাদের পক্ষে মতামত দিয়ে তারা তাদের যে আরেক ভাই মুসলিম ভাইয়ের প্রতি সমবেদনা জানাতে চান, তাদের পক্ষ নিতে চান। তারা এই মার্চ ফর গাজাতে অংশ নেওয়ার জন্য যেটা বলছেন যে আমরা জানতে চেয়েছিলাম যে কেন তারা মার্চ ফর গাজা কর্মসূচিকে এতটা গুরুত্ব দিচ্ছে বা তারা এখানে উপস্থিত হতে এসেছেন। যেমন কুষ্টিয়া থেকে আসা কয়েকজন তরুণ আমাদেরকে বলেছেন যে তারা অনলাইনের মাধ্যমে গতকাল রাতেই জানতে পেরেছিলেন যে আজকে একটি প্ল্যাটফর্ম এই মার্চ ফর গাজা কর্মসূচি
আহ্বান করেছেন এবং তারা এখানে একটি বড় জমায়েত সৃষ্টির চেষ্টা করছেন যেন বিশ্ব দরবারে এটি নজির স্থাপন করতে পারে বা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তারা সেই আহ্বানে সাড়া দিয়ে কিন্তু কুষ্টিয়া থেকে সকালে এসে এই বাইতুল মোকাররমের অংশে এখানে যোগ দিয়েছেন যেন এখানে তাদের এই 7 জনের উপস্থিতিতে আরো কিছু সংখ্যা যেন যুক্ত হয়। একটি বিষয় জানাবেন, আপনি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলেন, বিএনপি, জামায়াত, এদের মধ্যে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কাদের কাদের আপনি দেখতে পেয়েছেন? আর আমরা সকাল থেকেই দেখছি যে বেলা 3টার দিকে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কিন্তু যে 5টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে বিভিন্ন পয়েন্ট হয়ে কিন্তু মানুষ রাজধানীর সোহরাওয়ার্দী অভিমুখে যাত্রা শুরু করেছেন। আমরা দেখেছি যে যান চলাচলও এক হিসেবে ব্যাহত হয়েছে, সাধারণ মানুষও কিন্তু চলতে পারছেন না। এক হিসেবে বলা যায় যে শুধু সোহরাওয়ার্দী উদ্যানই না, আশপাশের যেসব এলাকা রয়েছে সেখানেও গণ সমাবেশের মতো করে, মিছিলের মতো করে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের পাশে যাচ্ছেন। কেন্দ্রীয় নেতাদের মধ্য থেকে কারোর সাথে আপনার কি কোনো কথা হয়েছে? ভাই আসলে সকাল থেকে কিন্তু এটি পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই মানুষের আনাগোনা এবং অন্যান্য দিনের শনিবারের তুলনায় ঢাকা শহরে যে কর্মব্যস্ততা দেখা যায়, কর্মচাঞ্চল্যতা দেখা যায়, আজকে কিন্তু সকাল 9টা-10টার দিকে আমরা সেই কর্মচাঞ্চল্যতা কিছুটা কমই দেখেছি বলা যায়। মানুষের মধ্যে বরং একটি প্রস্তুতি ছিল যে মার্চ ফর গাজা এই কর্মসূচিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। রাজনৈতিক সামাজিক যে সংস্থা বা সংগঠন তারাও কিন্তু প্রস্তুতি ছিল বা প্রস্তুত নিয়েছিল যে তারা এই জায়গাগুলোতে বা এই কর্মসূচিতে কতটা লোক সমাগম করা যায় বা উপস্থিত হওয়া যায়। যারই ধারাবাহিকতায় আমরা একেবারে সকালে দেখেছি বেলা 10টার দিকেই যে জামায়াতে ইসলাম তারা কিন্তু একটি বাইতুল মোকাররমে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। তাদের নেতাকর্মীরা কিন্তু ছোট ছোট স্লোগান নিয়ে, দল নিয়ে বাইতুল মোকাররমে এসে যুক্ত হয়। তারপরে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারপরে কিন্তু মূল সমাবেশে মূল স্থলে যোগ দেওয়ার জন্য সোহরাওয়ার্দীর উদ্দেশ্যে তারা পদযাত্রা করে, একটি বিক্ষোভ মিছিল নিয়ে পদযাত্রা করে। এই যে রাজনৈতিক দল হিসেবে কিন্তু জামায়াতে ইসলাম যেটা করেছে এই বাইতুল মোকাররম থেকে, ঠিক একইভাবে বেলা 12টার পর থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট দল নিয়ে এসে বাইতুল মোকাররমে জড়ো হওয়া শুরু করে। কেননা তাদের পূর্ব ঘোষিত সময়ই ছিল 12টার পরে থেকে কিন্তু আসা শুরু করে। এরপরে আমরা দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাও তাদের মতো আলাদা আলাদা দল রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে বাইতুল মোকাররমে এসে জড়ো হতে শুরু করে। আমরা যেমন জামায়াতে ইসলামের জেনারেল সেক্রেটারিকে দেখেছিলাম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বা নেতা হিসেবে যোগদান করতে। সেখানে জামায়াতের আরও অনেক নেতাকর্মীরা যুক্ত ছিলেন। সেখানে তাদের যে অঙ্গ সংগঠন তারাও যুক্ত ছিলেন, এমনকি ইসলামী যে ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন এবং এই কর্মসূচিকে নিয়ে কিন্তু তারাও আলাদা আলাদা বিবৃতি দিয়েছিলেন। দুপুরের পর কিন্তু আমরা দেখেছি বিএনপি উপস্থিত হয়েছেন। তারা ভেতরে উপস্থিত ছিলেন যে তারা বিএনপির মতো করে আলাদা করে এই কর্মসূচিতে অংশ নিতে চান। সেই উদ্দেশ্যে কিন্তু তারা অপেক্ষা করছেন। আমরা এই বাইরে অপেক্ষারত দেখেছি যুবদল কর্মীদের, যে ঢাকা মহানগর দক্ষিণের যে যুবদল, তারা দক্ষিণ যে কে সংগঠিত করে তারা আলাদা ভাবে এসে এখানে উপস্থিত হয়েছেন যে বিএনপির যে মূল দল তারা যখন বের হবেন তাদের সাথে তারা বের হবেন, এরকমটা উদ্দেশ্য নিয়ে। ফলে তবে উল্লেখ্য এরকমটা কিন্তু বলা যায় যে একটি উল্লেখযোগ্য ব্যাপার যে আলাদা করে কোনো দল কোনো ধরনের ব্যানার এখানে বহন করছে না। এখানে সবাই একজন বিক্ষুব্ধ জনতা, একজন শান্তিকামী গাজাবাসীর পক্ষে সাধারণ মানুষ হিসেবে উপস্থিত হচ্ছেন এবং তারা গাজার মুক্তির আহ্বান জানাচ্ছে, মুক্তির বার্তা দিচ্ছেন।
তারা ওআইসির দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, বিশ্বের নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন যে মুসলিম বিশ্ব গাজার প্রতি যে নির্মমতা দেখানো হচ্ছে সেটি কোনোভাবেই তারা মেনে নিতে চান না, মেনে নেবেন না। এবং তারা এটাও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে তারা প্রকাশ করতে চান যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান যার যেখানেই থাকুক আসলে মুসলিম বা মুসলমানদের ঐক্যের কাছে কিন্তু সবাই সবকিছুর ঊর্ধ্বে। তারা বলছেন যে যেখানে একজন মুসলিম নির্যাতন বা নিগ্রহের শিকার হয় সেখানে তাদের কাছে দল মত বলে আর কোনো ব্যাপার থাকে না। তারা কিন্তু তাদের যে বক্তব্য তার মধ্য দিয়ে এই কথাটি বারবার তুলে ধরার চেষ্টা করেছেন এবং স্পষ্ট করেছেন যে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের একজন মুসলমানের সমস্যায় বা নিপীড়নের পক্ষে পুরো বিশ্বের মুসলমানই সেটাকে প্রোটেস্ট করবে, তারা সেখানে প্রতিবাদ জানাবে, নিন্দা জানাবে এবং তারা চেষ্টা করবে সেখানে শান্তির বার্তা কিভাবে পৌঁছে দেওয়া যায়, সমাধান নিয়ে আসা যায়, সেটা আন্তর্জাতিক হলেও তারা সেটাই চেষ্টা করে যাবে। জোহরের পরে যেই মিছিলটি আসলে কেন্দ্র থেকে বের হওয়ার কথা ছিল উত্তর গেট থেকে মিছিল শেষ করে এখন দক্ষিণ গেট থেকে মিছিলটি ঘুরে আসছে। পুরো বাইতুল মোকাররম এলাকা জুড়ে চারিপাশ ঘিরেই কিন্তু আজকে এই প্রতিবাদী মানুষ, বিক্ষুব্ধ জনতা, শান্তিকামী জনতার ঢল ভিড় নেমেছে। তারা বিভিন্ন প্লাকার্ড, স্লোগান হাতে নিয়ে রাস্তায় নেমেছে। তাদের হাতে বাংলাদেশের পতাকার পাশাপাশি আমরা ফিলিস্তিনের পতাকা দেখছি। আরবিতে লেখা ইসলামের বাণী নিয়ে এসেছেন শান্তির বার্তা হিসেবে। তারা একই সাথে কিন্তু এখান থেকে আলাস্কাকে সেভ করার কথা বলছেন। তারা ইসরায়েলি পণ্য বয়কটের কথা বলছেন। তারা বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যে বাংলাদেশ প্রশাসন যেন কূটনৈতিকভাবেও এটার একটা পাল্টা জবাব দেন বা বিশ্ব দরবারে তাদের অবস্থানটিকে তুলে ধরেন। তারা কিন্তু বাংলাদেশের যেসব ব্যবসায়ী বা আমদানিকারক তাদের উদ্দেশ্যেও কিন্তু বার্তা দিচ্ছেন যে যেসব আমদানিকারক, যেসব ব্যবসায়ীরা ইসরায়েল থেকে পণ্য আমদানি করেন কিংবা ইসরায়েলি পণ্যের বিতরণ করেন, বিপণন করেন, তাদের প্রতি আহ্বান জানাচ্ছেন যে ইসরায়েলি পণ্য বিতরণ থেকে, আমদানি থেকে বা বিপণন থেকে বিরত থাকতে। তারা সাধারণ ক্রেতাকেও আহ্বান জানাচ্ছেন যে ইসরায়েলি পণ্য বয়কট করতে, ইসরায়েলি পণ্য না কেনার জন্য। কেননা ইসরায়েলকে এখন মুসলিম নির্যাতনের একটি বড় শত্রু বা বড় পক্ষ হিসেবে দেখছেন, যার ফলে কিন্তু দীর্ঘদিন ধরে ইসরায়েলি পণ্য বয়কট করার ডাক বারবার দিয়ে আসা হয়েছে বাংলাদেশি মুসলমানদের পক্ষ থেকে। তবে সম্প্রতি কিন্তু ইসরায়েলি যে হামলা, মানে ফিলিস্তিনের উপরে সে হামলার যে বর্বরতার, নৃশংসতার নিন্দা জানিয়ে পুরো বিশ্বই বিভিন্ন প্রতিবাদের ভাষায় বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে এই ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের এই কর্মকাণ্ডের বিপক্ষে। তারই কর্মসূচি বা তারই অংশ হিসেবে কিন্তু বাংলাদেশও বিভিন্ন কর্মসূচি সম্প্রতি সময় ধরে পালন করে আসছে। তারই একটি বড় অংশ, মানে তারই একটি কর্মসূচি এই মার্চ ফর গাজা, যারা এই কর্মসূচিটির আয়োজন করেছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। যে তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই কর্মসূচির প্রচারণা চালাচ্ছিলেন এবং তারা পরিকল্পনা করেছিলেন যে সবচাইতে বড় জমায়েত ঘটাবেন এই কর্মসূচিতে। আরেকটি বিষয় একটু জানাবেন, আপনি তো সেখানে আছেন অনেকক্ষণ ধরে, সকাল থেকে আপনি সেখান থেকে তথ্য সংগ্রহ করছেন। আমরা একটুখানি দর্শকদের জন্য বলে রাখি যে আজকে যে 5টি পয়েন্ট হয়ে মানুষ সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাচ্ছেন সেগুলোর মধ্যে প্রথমে বাংলা মোটর, কাকরাইল 0 পয়েন্ট, বকশীবাজার মোড় এবং নীলক্ষেত মোড় হয়ে সেখানে উদ্যানের অভিমুখে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা যাত্রা শুরু করেছেন। এক্ষেত্রে একটু জানিয়ে রাখতে চাই, বিশেষ নির্দেশনায় বলা হয়েছিল যে আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচির জন্য মেট্রো রেলের যে টিএসসির স্টেশন সেখানে কার্যক্রম বন্ধ থাকবে। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন ক্রিকেটাররা, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। তারা সশরীরেও অনেকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। ক্রিকেটাররা বা যেসব অভিনয় শিল্পীরা রয়েছেন তাদের বা বিশিষ্ট সমাজের বিশিষ্ট জনদের মধ্য থেকে কারো সঙ্গে আপনার কথা হয়েছে কিনা
তারা আসলে এই বিষয়টিতে এই মার্চ ফর গাজা কর্মসূচির মাধ্যমে কি ধরনের বার্তা দিচ্ছে সেই বিষয়টি আপনার কাছ থেকে জানবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন, একটু জানবো তার কাছ থেকে। আলামিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? শাহবাগে এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আলামিন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আলামিন, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? দুঃখিত, আমরা আলামিনের সংযোগটি আবারও বিচ্ছিন্ন করে ফেলেছি। আনোয়ার সাদাত নূর, আবারও আপনার কাছে একটু আসতে চাই। আমরা যেমনটি বলছিলাম যে 5টি পয়েন্ট বাংলা মোটর, কাকরাইল 0 পয়েন্ট, বকশীবাজার মোড় এবং নীলক্ষেত মোড় হয়ে আজকে মার্চ ফর গাজা কর্মসূচিতে সবাই অংশ নিচ্ছেন। সেক্ষেত্রে আজকে মেট্রো রেলের যে টিএসসি স্টেশন সেটি বন্ধ থাকছে আজকের এই কর্মসূচির জন্য। একটুখানি জানাবেন, বিভিন্ন অঙ্গনের ক্রিকেটার যারা রয়েছেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, তাদের মধ্য থেকে কি কারো সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা? বিশিষ্ট ব্যক্তিরা এই মার্চ ফর গাজা কর্মসূচির মাধ্যমে বিশ্ববাসীর কাছে কি বার্তা দিতে চাচ্ছেন? উত্তর গেটের মিছিলগুলো যখন একে একে বের হয়ে গেল, উত্তর গেট যখন খালি হয়ে গেল, তখন হয়তো ভেবেছিলাম যে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য যে পদযাত্রার আহ্বান করা হয়েছিল সেটি হয়তো শেষ যাত্রাটি বের হয়ে গেল আমাদের সামনে দিয়ে। কিন্তু আমরা সেখান থেকে কিছুটা সরে এসে দক্ষিণ গেট থেকে বের হয়ে একই রাস্তায় আসা, যে রাস্তার প্রান্তে এসে সেই চিত্র বা সেই ভাবনাটি কিন্তু যে ভুল হয়েছে সেটি আমরা আমাদের সাথে আপনারাও দেখতে পাচ্ছেন যে আসলে জনস্রোত এখনো রয়ে গেছে এবং 1:30টার পর থেকে, আমরা বলবো 1:30টার পর থেকে কিন্তু বাইতুল মোকাররম এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নিতে, মার্চ ফর গাজার এই প্রোগ্রামে অংশ নিতে যে পদযাত্রা বের হওয়ার কথা ছিল সেটা কিন্তু পদযাত্রাটি এখনো চলমান। আমরা যেখানে আছি সেখানে কিন্তু একটি জায়গা, একটি মোড়কে থেকেই দেখাচ্ছি যে এই সমাবেশ বা এই পদযাত্রা কিন্তু সেখানে দাঁড়িয়ে নেই, এই পদযাত্রা চলমান এবং এই জনস্রোত শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আনোয়ার সাদাত নূর, আপনি আমাদের সঙ্গে থাকুন। আবারও আমরা যাচ্ছি আমাদের সহকর্মী বনি ইবনে কামালের কাছে যাচ্ছি। তিনি আছেন আমাদের শাহবাগে এই তথ্য সংগ্রহের জন্য, তিনি সকাল থেকে সেখানে রয়েছেন। বনি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে আপনি শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন? বনি, শুনতে পাচ্ছেন আপনি? বনি, আমরা সকাল থেকেই দেখছি যে গণজমায়েতে মানুষ অংশ নিচ্ছেন, দলে দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছেন। এই মুহূর্তে আপনি শাহবাগের চিত্র কেমন দেখছেন? আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। দুঃখিত, আমরা বনের সংযোগটিও আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূরের কাছে। আনোয়ার সাদাত নূর, এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে একটু জানাবেন।
আনোয়ার সাদাত, আমরা সকাল থেকে যে দেখছি যে প্রত্যেকেই জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা একসাথে সঙ্গে নিয়ে এই সমাবেশে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে আপনার সামনে কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি? হ্যালো, আনোয়ার সাদাত নূর শুনতে পাচ্ছেন? আসলে এই মুসল্লিদের ঢল, সাধারণ মানুষের যে জনস্রোত, সেটি এখনো আমরা দেখছি বাইতুল মোকাররমকে কেন্দ্র করে চলমান। মতিঝিল এরিয়া থেকেও বেশ কিছু খণ্ড খণ্ড মিছিল এসে এই দলের সাথে যোগ দিয়েছে। আমরা জানতে পেরেছি বা খোঁজ পেয়েছি যে বেলা ৩টার দিকে বিএনপির নেতাকর্মীরা, বিএনপিও তাদের জনগণ বা তাদের সমর্থকদের সাথে নিয়ে এই জনস্রোতের সাথেই মিলিত হবেন। তারাও মার্চ ফর গাজার কর্মসূচিতে অংশ নিতেই এই পদযাত্রার অংশ নেবেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই যে একটি জনস্রোত, জনঢল এই উত্তর দক্ষিণ গেট দিয়ে এসেছিল, সেই ঢলটি আসার ফলে যে মূল সড়কে যানজটের সৃষ্টি হয়েছে, যেটি আগে ধীর গতি ছিল, এখন বলা যায় যে সেটি অনেকটাই থেমে গিয়েছে। ফলে বিকেল ৩টা থেকে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। এখানে মিজানুর রহমান আজহারি সহ আসুনা ফাউন্ডেশনের যে চেয়ারম্যান রয়েছে, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বক্তারা এখানে যোগ দেবেন। কেন্দ্রীয় নেতারাও এখানে সামিল হচ্ছেন একসাথে সব ধরনের শ্রেণী পেশার মানুষের সাথে মার্চ ফর গাজা কর্মসূচিতে। আমরা দেখছি যে 5টি পয়েন্ট হয়ে মানুষ এখন পর্যন্ত প্রবেশ করছে। তাদের জন্য একটু জানিয়ে রাখি, যারা এখন পর্যন্ত, আপনি বলছিলেন যে এখনও অনেকেই এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য একটু জানিয়ে রাখি, বাংলা মোটর হয়ে আজকে শাহবাগ হয়ে উদ্যানের রমনা গেট দিয়ে প্রবেশ করতে পারবে তারা। কাকরাইল মোড় হয়ে মৎস্য ভবনের সামনে যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে গেট আছে সেদিক দিয়েও প্রবেশ করতে পারবেন। 0 পয়েন্ট হয়ে দোয়েল চত্বর হয়ে টিএসসির গেট দিয়েও প্রবেশ করতে পারবেন সোহরাওয়ার্দী উদ্যানে। এছাড়া বক্সিবাজার মোড় হয়ে শহীদ মিনারের ওই পাশ দিয়ে যে প্রবেশ পথ রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখান দিয়েও তারা অংশগ্রহণ করতে পারবেন এবং নীলক্ষেত মোড় হয়ে ভিসি চত্বর দিয়ে যে সোহরাওয়ার্দী উদ্যানের গেট আছে সেদিক দিয়েও তারা অংশগ্রহণ করতে পারবেন। আপনি যে সকাল থেকে দেখতে পাচ্ছেন, আমরা দেখছি যে মার্চ ফর গাজা কর্মসূচির জন্য রাজপথে বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে এবং এখন বলা যায় যে একেবারেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন সড়কের বিভিন্ন পয়েন্টে। সাধারণ মানুষের যদিও ভোগান্তি হচ্ছে, তবুও গাজার ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ জানানোর জন্য মার্চ ফর গাজা কর্মসূচিতে যে সকল সাধারণ মানুষ যোগ দিয়েছেন তাদের বক্তব্য কি? আনোয়ার সাদাত নূর, আমরা দেখেছি যে একেবারেই সড়কের যে বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের অনেক অসুবিধার শিকার হতে হলেও ফিলিস্তিনিদের পক্ষে মার্চ ফর গাজা কর্মসূচিতে তারাও সমর্থন জানাচ্ছে। সাধারণ মানুষ কি বলছেন এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে? দুঃখিত, এখানে খুব উচ্চ শব্দের জন্য আসলে আপনাকে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমি একটু বলতে চাই, সাধারণ মানুষের বক্তব্যকে এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে, সাধারণ মানুষ এই মার্চ ফর গাজা কর্মসূচিতে ফিলিস্তিনিদের পক্ষে যে অবস্থান নিচ্ছেন, তাদের বিভিন্ন ধরনের অসুবিধা সত্ত্বেও তারা কি বলছেন, তারা বিশ্ববাসীর কাছে কি বার্তা দিতে চাচ্ছেন? মানে দক্ষিণ অংশ থেকে বাইতুল মোকাররমের যে জনস্রোতটি আসা শুরু হয়েছে,
তাদের আমরা খেয়াল করছি যে তারা এখন ট্রাকে করে আসছেন। এই কিছুক্ষণ আগে কিন্তু সবই পদযাত্রা ছিল, মানে পায়ে হেঁটে যাত্রা করছিলেন, কিন্তু আমরা এখন খেয়াল করছি যে বেশ কিছুক্ষণ ধরেই যে মিছিল বা যে স্রোত আসছে তারা ট্রাকে করে আসছেন। হয়তো এই ট্রাক তারা দূর দূরান্ত থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ভাড়া নিয়েই এসেছিলেন, যার ফলশ্রুতিতে তারা এখন হয়তো এই ট্রাকে করে যাবেন, ট্রাকে করে অপেক্ষা করছিলেন যে মূল গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আর মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। যাচ্ছি পরের সংবাদে। কিশোরগঞ্জে 4 মাস 12 দিনে ঐতিহ্যবাহী পাগনা মসজিদের 11টি লোহার দান বাক্সে মিলেছে 28 বস্তা টাকা। এছাড়া স্বর্ণ, রূপা, বিভিন্ন দেশের মুদ্রা মিলেছে দান সিন্ধুকেও। এখনো চলছে গণনার কাজ। দিনভর গণনা শেষে রাতে টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। সকাল 7টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত রয়েছেন। গেল বছরের 30শে নভেম্বর এই মসজিদের দান বাক্সে 3 মাস 13 দিনে পাওয়া যায় 8,21,34,304 টাকা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, রূপা ও স্বর্ণ মিলেছে। এবং আর্মি ইউনিটও আছে, সকলে কাজ করছে, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে এবং এটা আমাদের বিরাজমান থাকবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের মাঝে যেন কোনো ভেদাভেদ বা বৈষম্য না থাকে সেই প্রত্যাশা আবারও পুনর্ব্যক্ত করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে রাজধানীতে ফুল বিজু উৎসবের উদ্বোধন করে একথা বলেন তিনি। এর আগে রাজধানীর বেইলি রোড থেকে রমনা পার্ক পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রমনার ডেকে ফুল ভাসিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন মারমা, চাকমা, ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। আজ থেকে পাহাড়ে শুরু হয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর চৈত্র সংক্রান্তি ও নববর্ষ বরণের উৎসব বৈশাখী। সেই উৎসবের রং ছড়িয়ে পড়েছে রাজধানীতেও। ফুলবিজুতে অংশ নেওয়ারা জানান, পুরনো বছরের সব মলিনতা ভাসিয়ে নেওয়ার প্রার্থনা করবেন তারা। উৎসবের আরও রয়েছে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী খেলাধুলা, পিঠা উৎসব, জলকেরি উৎসব, হরেক রকমের বাহারি পোশাক পরিচ্ছদ, লোকনৃত্য পরিবেশন, গান, বাদ্য, পাজন খাওয়ার আয়োজন। এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।